আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হাঁস পালন বিষয়ে আজকে কিছু কথা বলবো যেগুলো আমার সাথে হয়েছে। তো যারা নতুন অবস্থায় হাঁস পালন করবেন, কোনো রকম অভিজ্ঞতা নাই, তাদের জন্য প্রথম কথা হলো আপনি অবশ্যই দু একজন খামারির সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে খোঁজ পরামর্শ করবেন যে হাঁস পালনের কিছু ক্রিটিক্যাল নিয়ম আছে এবং সিস্টেম আছে যেগুলো না জানলে অবশ্যই সমস্যা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কেমন ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিতে পারবেন হাঁস পালনে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ পুঁজি ছাড়া কোনো ব্যবসাতেই সাকসেস হওয়া যায় না, কারণ ব্যাকআপ পুঁজি না থাকলে অনেক সময় অনেক রকম সমস্যা হয়। তো তার একটা কারণ বলবো যে এখন যেই সময়, এখন কিন্তু বর্ষার সিজন, তারপরে কিন্তু আমাদের এই মাঠে কোনো পানি নেই, ফাঁকা, একেবারে ফাঁকা। তো এখানে একটা হালকা নিচু জমি আছে, যে এখানে হালকা একটু পানি আছে, কিন্তু যে গরম, তো এই গরমের মধ্যে এখানে বেশিক্ষণ খাওয়ানো যাবে না, পানি গরম হয়ে গেছে। তো এরকম পরিবেশে অবশ্যই আপনাকে এদেরকে এক্সট্রা খাবার দিতে হবে, যার ফলাফলস্বরূপ গত 5-6 দিনের খরায় হাঁসের ওজন প্রায় অর্ধেক কমে গেছে দেখতে পরে হলেও। তো গতকালকে আমি ফিডের বস্তায় নিয়েছি, ঘরে কুড়া ছিল, ধান, এগুলো মিশিয়ে খাওয়ানো শুরু করছি। তো যদি বৃষ্টি থাকে, মাঠে পানি থাকে, তাহলে আমার এই খরচটা লাগতো না। তো এই অবস্থাতে যদি আমার এখন হাতে টাকা না থাকে, তাহলে তাদেরকে খাবার দিতে না পারলে হয়তো আরও অনেক বড় সমস্যা হতো। তো সেই জন্য অবশ্যই ব্যাকআপ পুঁজির প্রয়োজন আছে হাঁস পালন করতে গেলে। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার হাঁস পালনের যে একটা টার্গেট নিতে হবে, যে আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন, তাদেরকে কোন সময় নিয়ে কোন সময় বিক্রি করলে আপনি মানে কম পরিশ্রমে সহজে বিক্রি করতে পারেন বা চাহিদা থাকে হাঁসের, ওই সময়টাকে টার্গেট করে বাচ্চা নেবেন। আর বিশেষ করে যেখান থেকে বাচ্চা নেবেন, অবশ্যই কখনও অনলাইনে অর্ডার করে এত বিশ্বস্ততা দেখানোর প্রয়োজন নেই, কারণ বেশিরভাগ মানুষই এখন বেইমানি করে। তো হাঁস পালনে আমার কয়েক বছর অভিজ্ঞতা থেকে যে আমি একটা জায়গা থেকে বাচ্চা আনলাম, তো আমি ওই এলাকাতে 2-3 বার গিয়েছি, বিশেষ করে নেত্রকোনা এলাকাটা, নেত্রকোনা কুঠিরকোনা মদন এলাকাটা। তো ওদের কাছে কয়েকজনের কাছে গিয়েছিলাম। তো ওদের যে আচার আচরণ বা লেনদেনের সিস্টেমটা, অনেকেই ভালো লেনদেন করে, কিন্তু বেশিরভাগই ওদের ব্যবহারটা খুব খারাপ এবং লেনদেনটা তেমন সুবিধার না। তো এরকম ভুক্তভোগী আমার কাছে যেসব মানুষ ওই এলাকাতে গিয়ে বাচ্চা আনছে, তো এরকম কয়েকজনই আছে যে আমার সাথে যারা যোগাযোগ আছে, যে না ওই এলাকার মানুষ আসলে এরকম। তো আমি ভাবছি যে আমি একলাই বুঝি এর ভুক্তভোগী যে ওরা খারাপ, কিন্তু আমার আশেপাশের কয়েকজন বলল না, এদের সাথে লেনদেনে অনেক সমস্যা হচ্ছে। তো আমার সাথে যে সমস্যা হচ্ছে, আমাকে এক গ্রেডে শুধু মহিলা বাচ্চার কথা বলে যে আমাকে এক গ্রেডের বাচ্চা দিবে এবং শুধু মহিলা দিবি। তো এখন দেখেন যে এখানে যে হাঁসগুলো আছে, এর বেশিরভাগই পুরুষ, মহিলা সংখ্যাটা কম। কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছে শুধু মহিলার এক। দ্বিতীয়ত আমাকে বাচ্চা দেওয়ার কথা ছিল 1100, বাচ্চা দিচ্ছে 980টা। তো এই দুইটা পাটফারি করলো আমার সাথে। আর যে এ গ্রেড বলে, যে এ গ্রেডের মধ্যে যে প্রতিবন্ধী, ন্যাংরা, কানা, এগুলো দিয়েও নাকি এ গ্রেডে চালানো যায়। তো যদি এগুলো এ গ্রেড হয়, তাহলে এ গ্রেড কীরকম, এই কয়েকটা ধাপ। আর এখন যে সমস্যাটা, যে বিশেষ করে গরমের এবং খাবারের, তো এটাই মেন। আর হাঁস পালন করা আমার এলাকায় যে কজন করছে, তো বেশিরভাগই লস খেয়ে বসে আছে। তো কিছুদিন নয়, আমি ভ্যাকসিনের জন্য যখন উপজেলা প্রাণী সম্পদে গিয়েছিলাম, তখন ওখানকার যারা চিকিৎসক তারা বলল যে আমার নাম ঠিকানা রাখলো, কোনো রকম সাহায্য সহযোগিতা লাগলে তারা করবে। কিন্তু ওনার কথা মতে বুঝলাম যে উনি বলছে যে বেশিরভাগ খামারি নাকি মাঝপথ থেকে সরে যায়, হয়তো অ্যাক্সিডেন্টলি মারা যায় বা লস হয়, অন্যান্য সমস্যা হয়। তো হাঁসের খামারিরা অনেক সময় টিকতে পারে না, নতুন যারা, বিশেষ করে আমার মতো এলাকায় যারা আছে, তারাই বেশিরভাগ লস খায়। কারণ আমার এখানে হাঁস পালার মতন তেমন সুবিধা নেই যদি বৃষ্টি না হয়। ওইখানে কিছু একটু জায়গা আছে, একটু না অনেকখানি জায়গা আছে, যে এখানে একটা লোক আছে যে ঘর দেখা যায়, এখানে হাঁস কিছু পালন করে। তো এক জায়গাতে, অল্প জায়গাতে 2-4 জন খামারি হাঁস পালন করলে হয়তো হাঁস প্যাঁচ লাগতে পারে, সমস্যা। তো যার যার একটা নিজস্ব এরিয়া থাকলে অবশ্য ভালো হয় হাঁস পালনের জন্য। তো যেহেতু ওদের হাঁস এখানে আছে, আমি এদিকে আনি না। তো আমার বাড়ির ওই পাশে যে বনটা আছে, সেখানে আমি খাওয়াই, কিন্তু এই পানির কারণে শুকিয়ে গেছে, এমনকি খাবারও নেই। তো আজকে প্রথম এই পাশে আনলাম। তো এখানে কিছু খাবার আছে যা খাইতেছে আসে, কিন্তু এখানে হয়তো আরেকদিন খাওয়ালে শেষ, এরকম জায়গা আমাকে এখন খুঁজতে হবে। তো এই জন্য বলছি অবশ্যই ব্যাকআপ পুঁজির প্রয়োজন আছে। তো অবশ্যই হাঁস পালনের জন্য এই ধরনের দিকগুলো বিবেচনা করে তারপরে হাঁস পালন করবেন। আর এখন বলবো যে আপনি
যদি বড় হাঁস নিয়ে খামার করেন, অল্প সংখ্যক, আপনার যদি এরকম হালকা জায়গা থাকে বা সামনে 2-4 কানি জমি থাকে, আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করতে পারেন তাহলে 100-200 হাঁস পালন করে কিছু করতে পারবেন। তখন আপনি যে ডিম পাড়ানো হাঁসগুলো যদি পালন করেন, বিশেষ করে শীতের সময়, ওই সময় ডিমের চাহিদা থাকে বেশি, ওই সময় হাঁস পালন করলে একটু লাভবান হওয়া যায় ডিমের হাঁস। আরেকটা সময় যেটা চলে গেছে, বৈশাখ মাসে ধান কাটার পরে ডিমের হাঁস পালন করা যেত, কিন্তু এই সময়টা এতটা লাভবান নয়, কারণ গরমে অনেক সময় ডিমের দাম কম থাকে আর ডিম বিক্রি করতেও সমস্যা হয়। তো হাঁস পালনের অনেক অনেক নিয়ম আছে, অনেক টিপস আছে। তো যারা সবসময় করে তাদের তো এটা পেশা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে কেউ এসে টিকে থাকতে পারে না হাঁস খামারে। তো অবশ্যই যারা নতুনভাবে হাঁস পালন করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, কোন সময় নিলে কোন হাঁস নিলে ভালো হবে সেই বিষয়ে যাদের পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স আছে, যারা ধরা খেয়েছে তারাই কেবল বুঝবে এর বেদনাটা। তো অনেকে কমেন্টে বলে যে 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে না আসে দেশে হাঁস পালন করেন। আমি কিছুদিন আগে একটা পেজের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে এরকম একটা কমেন্ট পড়তে দেখেছি যে হাঁস পালন করে নাকি বিদেশে টাকা ইনকাম করা যায় ভাই, তবে সময় লাগে এবং ভাগ্যও লাগে। তো আমার এলাকায় কিছুদিন আগে একজন হাঁস আনছিল পালন করার জন্য, তো তার বেশিরভাগই হাঁসি মারা গেছে। যেমন আমার এখানেও একটা অ্যাক্সিডেন্টে প্রায় 300 হাঁস মারা গেছিলো, তাও গায়ে লাগেনি, কারণ 3-4 দিনের মাথায় হয়েছিল, কারণ ওষুধের ওভারডোজে। তো ওটা অ্যাক্সিডেন্ট। তো এরকম অনেক ছোটো বড়ো অ্যাক্সিডেন্ট মিলিয়ে হাঁস খামারের ধ্বংস হয়ে যায়। তো সেই দিকগুলো বিবেচনা করে তারপরে হাঁস পালনে নামবেন। আর বিশেষ করে হাঁস পালনটা, যে আমাকে কিছুদিন আগে একজন বলল যে যারা শুয়োর পালন করে তাদের আর যারা হাঁস পালন করে তাদের নাকি একই রকম দেখা যায়। কথাটা খারাপ বলে নাই, আর আবার খারাপও বলেছে, কারণ কোনো কর্মই ছোট নয়, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা করতেই পারে। তো আমি এত মনে কষ্ট নিই, কিন্তু হাঁস পালনটা আসলেই খুব কষ্টকর। এই যে রৌদ্র বৃষ্টির মধ্যে মাথায় বসে থাকতে হয়, বিশেষ করে বৃষ্টির সময় শিয়ালে আক্রমণ করে, আর রৌদ্রের সময় তো হাঁসের সমস্যা হয়, এদেরকে ছায়ায় নিতে হয়। তো যাক, এখন আর কিছু বলবো না। যাদের এই বিষয়ে কোনো মতামত জানতে ইচ্ছে করেন অবশ্যই প্রোফাইল থেকে নাম্বার নিয়ে তারপরে ফোন দিয়ে জানতে পারেন, কিন্তু কোনো সময় কোনো কাজ করার আগে ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। তো এটাই অনুরোধ। আল্লাহ হাফেজ।